তোর সাথে তো আনারুল সাহেবের স্ত্রী কথা বলতে চায়। আর আমার সাথে কিসের কথা? আমার সাথে যা কথাটা তোকে বলে দিলেই তো পারে। আমি স্যারের খবর দিচ্ছি। আচ্ছা, কোনো খবর দিতে হবো না, কিছু নিয়ে আসি নাই। আপনি আমার সাথে গেম খেলেন না, আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করে বলতেছি। এই সাবধান। তোমাকে একটা কথা বলি। বলো। তুমি কিন্তু রাগ করতে পারবে না মা। বইলো না আপা। আমার মনে হয় সময় নষ্ট না করে ওনাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করো। বিদেশে না তো দূরের কথা, এখন আমার মা কোনো ভালো হাসপাতালেও যেতে রাজি না। এখন কি তোমার সময় হবে আমার কথা শোনার? ঝামেলা আছে রে, পরে বলিস, এখন যা। তুমি সবসময় আমাকে অ্যাভয়েড কেন করো? হ্যাঁ, তোমার কিসের ঝামেলা সেটা তো আমি জানি। তোমার অফিসে নওরিনের বয়ফ্রেন্ড এসে হুমকি ধামকি দিচ্ছে, এটাই তো। হঠাৎ করে তুই উত্তেজিত হয়ে গেলে কেন? বুঝলাম না, মানে কি বলবি? সাবিয়া কোথায়? তোমার ছেলের ঘরে। বল তাহলে, একটু সংক্ষেপে বলিস। আমি কি তোমার বাড়ির কাজের বুয়া হয়ে সারা জীবন পার করে দিব? কি সব উল্টোপাল্টা কথা বলছিস? যদি কাজের বউ হতে যাবে কেন? তা নয় তো কি? আমি কে? আমার পরিচয় কি? তোমার বাড়িতে আমি কি পরিচয় আছি বলো তুমি? না, আমি তোকে আবার নতুন করে পরিচয় করে দিতে হবে? তুই তো আমার কাজিন। হো, কাজিন? তোমার আর আমার সাথে সম্পর্ক শুধু কাজিনের? কি দেখো তুমি, তোমার বউ শুনছি কি না? তোমার বউ আমাকে জিজ্ঞেস করেছিল, আমি এখনো সত্যিটা বলিনি। তুমি এমন কিছু করো না যাতে আমি বাধ্য হই তোমার বউকে সবকিছু বলতে। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? মানে কি সমস্ত কথা বলছিস তুই, বুঝতে পারছি না আমি। কেন বলছি তুমি বোঝো না? হ্যাঁ, সুন্দরী বান্ধবী নওরিনকে তুমি কোটি টাকার ফ্ল্যাট কিনে দিচ্ছ, অফিসে সুন্দরী সেক্রেটারি, প্রাইভেট সেক্রেটারি নিয়োগ দিচ্ছ। আমি কি দোষ করলাম? হাতে দে, হাতে দে। তোর কি ধারণা যে তোর কথা আমার মাথায় নেই? তোকে আমি এর চেয়ে দামি ফ্ল্যাট কিনে দেবো। কত বছর ধরে এই কথা শোনাচ্ছ তুমি? কি হতো যদি তোমার অফিসে প্রাইভেট সেক্রেটারির কাজটা আমাকে দিতে? আচ্ছা, আমাকে তোমার কাছে রাখতে এত ভয় কিসের তোমার? শোন কাকুলি, তুই কি ভাবিস যে তোর কথা মানে আমার মাথার মধ্যে নেই? আমি তোর কথা ভাবি না, অবশ্যই ভাবি, শুধু আমাকে একটু সময় দে। আর কত সময়? আমার বয়স তো বসে নেই। কি বলিস কাকুলি, তোর বয়স? মানে তোকে দেখলে বোঝা যায় না কিছু। শোন, তোকে এখনো কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি করানো যাবে। আমার প্রতি আস্থা রাখ, বিশ্বাস রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই যা, আমার জন্য ফার্স্ট ক্লাস চা বানিয়ে নিয়ে। কতদিন তোর হাতে চা খায় না। ওই যে তুই একটা মেয়ে করিস না, মার্শাল আর্ট করেছি, ওই আদাটা দিয়ে। কেরে বড় আপাকে হাসপাতাল দেখতে যাওয়ার পারিছিলে? না, সময় হয় নাই, অনেক ঝামেলায় ছিলাম অফিসে। ও আচ্ছা, তোমার স্যার কি বড় আপার খোঁজ খবর নেয়? বেটারা যতটুকু খবর দেয় ততটুকু সে পায়। খবর নেওয়ার রাস্তা তো সে আর অবশিষ্ট নাই। হ্যাঁ, সে রাস্তা তো চিরকালের জন্য বন্ধ করে দিছে। কেমন আছে আজকে? সে খবর কি নিছে? কইলাম না, অফিসের ঝামেলায় ছিলাম, খবর নিবে পারি নাই। এই সারাক্ষণ খালি অফিস অফিস করো কিসের জন্য? অফিসের ঝামেলা তো তোমার কি? তুমি কি অফিসের স্টাফ নাকি? তুমি হলো ড্রাইভার, তোমার কাম হলো গাড়ি। এটা তুমি কোন ধরনের কথা কইলে? গাড়ি চালাই বলে কি আমি অফিসের স্টাফ না? এখন মনে করো যে অফিসে আগুন লাগলো, আমি কি গাড়ি নিয়ে দূরে যাই বসে থাকবো? ওরে বাপ রে, তার মানে কি অফিসে কি আগুন লেগে যাওয়ার মতো ঝামেলা চলতেছে নাকি? বাদ দাও, অফিসে যে কত ধরনের ঝামেলা হয় না দেখলে পরে তুমি বুঝতে পারবে না। আচ্ছা হয়েছে, কত বড় ঝামেলা সেটা আমার বুঝে কাম নাই। অফিসের ঝামেলা অফিসেই থাক। তুমি একটা কাজ করবে, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবে, আমি একটু বড় আপার সাথে দেখা করবে চাই। নিশ্চয়ই বড় আপা আমাকে দেখতে পারে রাগ হবি না। রাগ হয়তো করবি না, কিন্তু সত্যি কথা কতে কি,
তার সামনে যায় খারাইনের সাহস আমার হয় না। তোমার সাহস না থাকে তুমি যাও না, আমাকে নিয়ে চলো, আমি যাব। এই মানুষটা আমাকে কত ভালোবাসেছে, কত আদর করেছে, তার দুঃসময়ে যদি আমি পাশে যায় না দাঁড়াই তাহলে বেইমানি করা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি মামাগের সাথে কথা কয়ে তারপর ব্যবস্থা করবো না। বাদ দাও, চোর কনে? কার কথা করছো? তোমার ভাই বাইরে গেল। আমার মনে হয় ও তোমাকে দেখে আসলে ভয় পায়। ভয় না, ঘোড়ার ডিম করে। বাইরে গেছে বিড়ি ফুকপের, ওই ঠোঁট দেখেই তো বোঝা যায় নিশাখোর। আর যাই গিয়া শোনো, তাক করেও সকালবেলা আমার সাথে অফিসে যাওয়া লাগবে। আমি স্যারে কইছি যদি চাকরিটা হয়ে যায়, এখন যদি ওই লেসারটা চেঞ্জ হয়। আচ্ছা। জামুল ভাই, মিন্টু ড্রাইভার আসার আগে তোমার একটা খবর জানায় রাখি। তোমার কোনো খবর আমার জানার দরকার নাই। তুমি যে এইরকম একটা বেঈমান সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি আরে খালি তো বেমান বেমান করে গালিগালাজ করো, আজ পর্যন্ত কিন্তু একটা বেমানি প্রমাণ করতে পারো না। অবশ্যই প্রমাণ করেছি, একাধিকবার তুমি বেঈমানি করে আমার কাছে ধরা পড়িছাও। বন্ধু বন্ধু কয়ে আমার সাথে মেশো আর কাম করো মিন্টু ড্রাইভারের হয়ে, তাই না? কখনোই না। আমি আগেও তোমার পক্ষে লোক ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কারণ তুমি আর আমি ডিউটি করি মাটিতে, আর মিন্টু ড্রাইভার ডিউটি করে গাড়িতে। রে বাস রে, কথা তো কও একেবারে কবির মতো, আর কাম তো করো ভিলেনের। রাতের বেলায় যায় আমি আমার মনের দুঃখটা তোমাকে একটু খুলে গেলাম, আর তুমি সেইটে যা মিন্টু ড্রাইভারে কয়া দিলে, তাই না? বেঈমান কোনকের? কোন দুঃখের কথা কইছিলা? কাকুলি ম্যাডাম সংক্রান্ত? বিশ্বাস করো আমি এই ব্যাপারে কিচ্ছু কই নাই। ওই কথা আস্তে কও। তুমি যদি নাই কইবে তাহলে মিন্টু ড্রাইভার জানলো কেমন করে? হ্যাঁ, পাই টু পাই আমাকে সব ঘটনা কয়েছে। স্যারের গাড়ি থেকে জিনিস চুরি করে ঢোক মারিছি সেই কথা পর্যন্ত কয়ে দিচ্ছে। আরে ভাই বিশ্বাস করো, এই ব্যাপারে আমি কিচ্ছু কই নাই। এই যে আমার দুটো চোখ চুয়া কইতাছি, সেই আন্তাজি তোমার ঢিল মারছে। ওই যে তার কাছে যে সুন্দরী একটা মহিলা আইছিল সিটি দিতে, সেটা আড়াল করার জন্য সে ফাঁকা গুলি মারছে। সত্যি তুমি কোনো কথা কও নাই? শিওর? 100 বার শিওর, 1000 বার শিওর। সে যদি এই ধরনের কথা আবার কয়, তারে কইবা প্রমাণ দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে পারে আমিও শিওর হলাম। তুমি খালি টাকা টাকা দেখো আমি কিম্মা করি কি করি। হ্যাঁ, আচ্ছা তোমার ওই সে ক্যান্ডিডেটের খবর কি? আর সেই কথাটাই তো কইতে চাইতেছি। তার সাথে আমার কথাবার্তা হয়েছে, আইতে কইছি, তুমি একটা ব্যবস্থা করে দিও। ঠিক আছে, ব্যবস্থা তো করবো, কিন্তু ইন্টারভিউ নেওয়া লাগবে। আগে আসুক দেখি, দেখবো না। আসো না, মিন্টু ড্রাইভার একদিন আগে থেকে কিছু করতে যায় না, ভেজাল বাধা দিতে পারে, বুঝছো? যাও। উফ, এত গরম। বাসাটা মনে হয় তোমার পছন্দ না, তাই নিয়ে মেলা গরম। গরমের সময় গরম বেশি, শীতের সময় আবার শীতও বেশি হবে। তার মানে তোমার আসলে পছন্দ হয় নাই। গরমে মনে করে ঠিক মতো ঘুম হচ্ছে না, তাই না? গরিব মানুষের বাসায় এটা ভালো আর কি হবে, চিন্তা করে না। কয়েকদিন একটু কষ্ট করো, তারপর ঠিকই অভ্যাস হয়ে যাবে নি। তোমার বসের কাছে কি বাসা বদলের কথা কইছিলে? হ্যাঁ, সে তো পয়লা দিনে জানিয়েছি। ম্যানেজারের কাছে তো বাসার চাবিও জমা দিয়ে দিছি। কি কইছে? নিশ্চয়ই খুব মাইন্ড করেছে বাসা বদলের জন্য। একটু তো মাইন্ড করেছে, সে আমাকে করছিল। তোর বউ মনে করে আমাকে পছন্দ করে না রে মিন্টু, সেই জন্য সে ফ্ল্যাটে উঠলো না। তার মানে মোট দোষ তুমি আমার উপরে চাপা দিয়েছো, তাই না? এখানে তো দোষ চাপানোর কিছু নাই। গরিব মানুষ ফ্ল্যাটে থাকলে এবার অভ্যেস নষ্ট হয়ে যাবে পারে। যাকে বাধ্য হয়ে কথা চোর কনে, এখন কি তার ঘুম ভাঙে নাই? যে গরমের গরম, সারা রাত ঘুম আসবে পারে না, এখন মনে হয় ঘুমাচ্ছে, ওঠে নাই এখন। বাপ রে বাপ, গ্রামে থাকতে মনে হয় এসি লাগাই না ঘরে ঘুমাইতো। এক কাম করি, ব্যাংকের থেকে লোন নিয়ে তার ঘরে একটা এসি ফিট করে দিই, সে সারাদিন ঘুম পারুক। সারাদিন যদি সেই চোর নাক ডেকে ঘুম পারে, তাহলে পরে চাকরি বাকরি করবি কেমন করে? হয়েছে, সারাদিন এরকম করে চোর চোর করে না তো। নাস্তা করো তুমি, আমি ডেকে দিচ্ছি। নবাব ও আমরুল, শোনো, কি ড্রাইভার এখন আসে নাই? আই নাই তো। দেখো এখনো ডিউটিতে আসে নাই, এমন না যে মেলা রাত্রিরে ডিউটি শেষ করে গেছে, তাই না? তাই তো দেখতেছি।
আর স্যার তো ইদানিং তাড়াতাড়ি বাসায় পড়ে, ক্লাবেও যায় না। আচ্ছা তেমন ভাই, ঘটনাটা কি? অফিসে ঝামেলা চলতেছে বুঝছো, স্যারের জন্য আর ক্লাবে যাচ্ছে না। কথাটা আবার মিন্টু ড্রাইভারের গলা ধরি কয়ে দিও। কি যে কও না জামরুল ভাই, তোমার তো আমি কইছি তুমি আর আমি এক। আচ্ছা অফিসে কিসের ঝামেলা? নারী ঘটিত কাহিনী, জানোই তো স্যারের চরিত্র একটু ঝামেলা আছে। স্যারের সব সুন্দরী বান্ধবীদের প্রেমিকা এসে অফিসে ঝামেলা শুরু করেছে, পিস্তলগুলিরও হুমকি দিয়েছে বুঝছো। কি কও, এটা তো সাংঘাতিক সমস্যা। তোমার তো এত চমকে ওঠার কাম নেই, অফিসে যা খুশি হয়ে গে। তোমার আমার ডিউটি হচ্ছে বাড়িতে, বাড়িতে এইসব ঝামেলা আসবি না। আমার মনে হয় কি এই বাড়ির নিরাপত্তা নিয়েও আমাদের আরো সতর্ক হওয়া দরকার আছে। আর সেই জন্যই তো বাড়িতে নতুন সিকিউরিটি নিয়োগ দেওয়া হচ্ছে। আচ্ছা শোনো, তোমার ওই যে ক্যান্ডিডেট আছে না, তাড়াতাড়ি যোগাযোগ করতে কও, ইন্টারভিউ নেই। আচ্ছা জামরুল ভাই, তোমার যে গেটে ডিউটি করতে কইছিল ওই ব্যাপারটা এখন শুরু হয়েছে? এই কিসের সুডাহা? হ্যাঁ, আমি কি মিন্টু ড্রাইভারের চাকরি করি যে ও কইলো আর আমি গেটে খাড়া হয়ে যাব? মুখ আছে কতি দাও, সময় মতো এমন সাইজ করবো না চিরদিনের জন্য মুখ একদম বন্ধ হয়ে যাবে। এই তুই এত মোটা হয়েছে কিসের জন্য? আমার সাইকেলে চড়ার পর আমার সাইকেলের চাকা টাল হয়ে গেছে, দেখ এখন অফিসে যাওয়া লাগবে হাইটে, দেরি হয়ে যাবি না, লেট হয়ে যাবি না অফিসে? সাইকেলের চাকা তোমার আগে থেকে টাল ছিল, তোমার ওজন বহন করতে করতে সে টাল হয়ে গেছে। তুমিও তো কম মোটো না বড় ভাই। ফালতু কথা করার জায়গা পাস না তাই না? আমার সাইকেলের চাকা আগের থেকে টাল ছিল, কালকে রাত্রিবেলা আমি বাসায় ভালো সাইকেল নিয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুরনো সাইকেল সে আর কত সার্ভিস দিবি, তারও তো একটা ওয়ারেন্টি টাইম আছে। যেভাবে হোক টাল হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। বুদ্ধিজীবীর মতো কথা করছো, বুদ্ধিজীবী হয়ে গেছো তাই না রে? বুদ্ধিজীবীর মতো কথা না কয়ে নিজের স্বভাব চরিত্রটা ঠিক করা লাগবে, সেটা মনে রাখিস। ও বড় ভাই, স্বভাব পাল্টানোর জন্য তো ঢাকায় চলে আসলেন। খালি মুখে কলি হবি না, অনেক বড় মুখ করে তোর কথা আমি স্যারের কাছে কইছি। চুরি চামারি করি আমার মান সম্মান নষ্ট করিস না কিন্তু কইলাম। দেখো বড় ভাই, তুমি তো ভালো করেই জানো অভাব মানুষের স্বভাব নষ্ট করে ফেলায়। এখন আমার বেতন তোমার স্যার কত নির্ধারণ করবি তার উপর নির্ভর করতেছে আমার ভালো হয়ে যাওয়া না হওয়া যাওয়ার বিষয়টা। তার মানে কি তোর বেতন কম হলে পরে তুই আবার এই কাম করবি, চুরি চামারি করবি? আমি তো সে কথা কচ্ছি না বড় ভাই যে চুরি আমি করবো। দেখো তোমার পেটের মধ্যে মেলা ক্ষুধা, সামনে থরে থরে মেলা চমৎকার খাবার রেখে দেওয়া আছে। এখন ক্ষুদে কষ্ট করে তুমি কতক্ষণ তোমার ধৈর্য ধরে রাখতে পারবে? কেন বাটপার, তোর মনের ভিতরে এই ইচ্ছে, তুই ঘরে, তুই বাসায় যা। তোর মতো চোরে আমি স্যারের সামনে নেবো না, তোর চাকরি করা লাগবে না, তুই বাসায় যা। ও বড় ভাই, তুমি খামাখা উত্তেজনা হচ্ছে। এমন তো হতে পারে তোমার স্যার আমার বেতন যথেষ্ট পরিমাণ নির্ধারণ করেছে, বেতন তো যথেষ্ট তখন দেবে। আচ্ছা ভালো কথা, আমার পোস্টটা কি? তোর পোস্ট যেটাই হোক, তোর বেতন যেটাই হোক, আমি যদি ঘুণাক্ষরেও টের পাই যে তুই চুরি চামারি করিস, তাহলে পরে তোকে কিন্তু আমি জুতে পিটা করতে করতে ঢাকার থেকে বাইর করে দিয়ে আসবো। আর জীবনে কোনোদিন তুই ঢাকা ঢুকতে পারবো না, সারা জীবনের জন্য তো ঢাকা শহর নিষিদ্ধ, কথাটা মনে রাখিস। বড় লোকের ছিল তো এখনো আসলো না রূপাই। ওর বাসা তো অনেক দূরে আর রাস্তায় অনেক জ্যাম, পাবলিক ট্রান্সপোর্টে আসতে তো একটু সময় লাগবে। পাবলিক ট্রান্সপোর্ট মানে? বড় লোকের ছেলের গাড়ি নেই? তুমি জানো না, সোনাই ওই বাড়ির গাড়ি কোনোদিনই ইউজ করে না। তাই নাকি? আগে জানতাম না। তুমি অনেক কিছুই জানো না আম্মা। আচ্ছা সেদিন তুমি সোনাইকে ওই কথাটা না বললে হতো না? কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছে। আর ও সব জানার পরেও এরকম প্রস্তাব নিয়ে আসে কেন? ও তোমার চিকিৎসা করানোর জন্য একদম পাগল হয়ে গেছে আম্মা। শোনো আব্বা, তোমার ভাইরে বোঝাও, পাগল হওয়ার কোনো দরকার নাই। তোমরা দুজনে এখন বড় হয়েছো আব্বা, আমার যদি মৃত্যু হয়ও সেটা যেন সম্মানের সাথে হয়। আন্টিকে দেখতে এলাম, খাচ্ছেন আন্টি? তাহলে আমি পরে আসি। আরে দূর, বসো। তুমি থাকলে কি আমার খাওয়ায় বদনজর লাগবে? আপনার ছেলে আপনাকে কি সুন্দর মুখে তুলে খাওয়াচ্ছে আন্টি। খাওয়াবেই তো,
আমি এখন ছোট বাচ্চা হয়ে গেছি, তাই না আব্বা? তুমি তো ছোট বাবুই। জানো, ছোট বাবুকে যদি এখন মুখে তুলে আমি না খাই, বাবুটা আর খেতে চাবে না। তোমরা যেন খুব খাইতা, মুখে তুলে না খাওয়ালে ওনাদের দুই ভাইয়ের মুখে খাবার যেত না। যেমন প্লেটে খাবার দিতাম তেমনই পড়ে থাকতো, মুখে তুলে খাওয়াতে হতো। আচ্ছা তাহলে পরে কেউ, তুমি এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার প্লেটের খাবার কিন্তু এখনো পড়েই আছে। আমার তো তোদের জন্যই বাঁচা, তোরা ছাড়া আমার বাঁচার আর কোনো আকর্ষণ নাই রে আব্বা। বসো আম্মা, দাও দেখি একটু পানির বোতলটা দাও। লক্ষ্মী। এত দেরি করলে যে মিন্টু ভাই সাথে এটা কেটে সাগর, মাই নেম ইজ সাগর। ইউর মিন্টু ড্রাইভার। তোমার ডিউটি কয়টা থেকে? সেই কৈফিয়ত কি তোমার কাছে দেওয়া লাগবে? ওরে ভাই, তোমার কাছে আমি কোনো কৈফিয়ত চাচ্ছি না, বিষয়টা জাইনে রাখার জন্যই তোমাকে জিজ্ঞেস করা, বুঝছো? সাথে কিটা? সাগর, মাই নেম ইজ সাগর। সে আমার ছোট ভাই, স্যার নিয়ে আসবে কইছে। ভাই, এটাও কি দারোয়ান? এবারে তো কতদূর দারোয়ান লাগে? ওই, তোমার ভাই তো দেখি পাক্কা বিয়াদব তোমার মতোই, আমার দারোয়ান করছে। এই নিয়ে মুখ সামাল করে কথা কবেন। আপনি কোন পোস্টে চাকরি করেন সেটা কিন্তু আমার দেখার বিষয় না। আপনি আমার বেয়াদব করছেন, আমি মাইনে নিচ্ছি, কিন্তু আমার বড় ভাইয়ের সাথে উল্টে পাল্টা কথাগুলি আমার কিন্তু মাইন্ডে লাগবে। মাইন্ডে লাগে? আমার মাইন্ডে লাগলে আমি কি করব? যেটা সত্যি সেটাই করছি, বুঝছো? এই আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনার কথা আপনি ফিরে নেন কথা। এই সাগর, চুপ থাকে। এসব মানুষের সাথে কথা কওয়ার সময় নষ্ট করা একই। না না বড় ভাই, সময় যতই নষ্ট হোক, এখানে মেরামত করা লাগবে। অবশ্য চিন্তার কিছু নেই, চাকরিটাকে হয় নেই। তোমা করে মেরামত করার যন্ত্র আমার হাতের মধ্যে আছে। ওই মিন্টু ড্রাইভার, তোমার ভাই কিন্তু খুব ফাউল টোনে কথা করছে। মিন্টু ড্রাইভার, এই বে, তুমি কোন টোনে কথা কইছাও? হ্যাঁ, তুমি বারবার আমার ভাই ড্রাইভার করে কথা কইছাও। হ্যাঁ, তুমি কোন বসে থাকো? তুমি কি আমার ভাইয়ের বস? এই সাগর, কইছি না চুপ থাকে। একটা কথা মনে রাখবি, খালি পাতিল বাজে বেশি। আয় ভেতরে আয়। সাগর, মাই নেম ইজ সাগর। আয়। পাগল ছাগল কোনে চাষ হয় রে ভাই? হ্যাঁ, মনে তো হইতেছে তুমি এলাকার। যাও। বেরোচ্ছ? মানে হসপিটালে যাচ্ছ? জি। ও গুড। শরীর কেমন? বলার মতো কোনো তথ্য নেই, ডাক্তার এখনো কোনো কথা বলছে না। আচ্ছা, কোনোভাবে কি বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যাপারটা করা যায় না? মা এ সমস্ত কথা শুনতে চায় না, শুনে অনেক রাগ করে। তোমরা দুই ভাই মিলে বোঝাবা যে উন্নত চিকিৎসা হলে বেঁচে থাকলে তারপর না রাগ করতে পারবে। তার রাগ বলি আর অভিমান বলি, কোনোটাই তো অযৌক্তিক নয়। যৌক্তিক অযৌক্তিকতার নিয়ে এখন ভাববার সময় না, এখন চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে হবে, এটা হচ্ছে আসল কথা। সেটা আমার আর আপনার যুক্তির কথা। মার কাছে নিশ্চয়ই এরকম অর্থহীন বেঁচে থাকার কোনো মানে নেই। আমি তো কোনোদিন আমার দায়িত্ব পালন করতে অস্বীকার করিনি, তারপরেও তোমরা আমাকে কেন আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? দায়িত্ব? হ্যাঁ, আপনি তো অনেকের জন্য এরকম দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার এই সমস্ত মহান দায়িত্ব পালন আমার কিংবা আমার মায়ের জন্য সুখের কিছু নয়। আর সেই জন্য যদি সে আপনার দায়িত্ব কিংবা দয়া কোনোটা গ্রহণ না করে, আমি তো তাকে দোষ দিতে পারবো না। মায়ের মতো সমস্ত ইতিহাস ধরে রেখো না। জীবনে চলতে গেলে অনেক কিছু ভোলা শিখতে হয়, নাহলে চলার পথের দরজাগুলো একে একে সব বন্ধ হতে থাকে। কিসের দরজা বন্ধ হয়ে যায়? তথাকথিত সুখের দরজা? কি করতে বলছেন? আপনার সমস্ত অনৈতিক কর্মকাণ্ড চোখ বন্ধ করে মেনে নিয়ে আপনার দয়া গ্রহণ করতে বলছেন? মানুষ তো একদিন মরে যাবে, তাই না? কি দরকার এরকম নীতিহীন আপোষ করে মরার আগে মরে যাওয়ার?
আমার তো সন্তান হিসেবে অনেক গর্ববোধ হয় যে এরকম অসুস্থতার সময় আমার মা আপনার কাছে আত্মসমর্পণ করছেন না। কষ্ট শুধু এতটুকুই যে আমি ছেলে হিসেবে তার জন্য কিছু করতে পারছি না। কষ্ট করে রূপাইকে আমার অফিসে আসতে বলো, ওর সাথে আমার কথা আছে। আপার সাথে একটু দেখা করার ইচ্ছে, মানে তোমার আন্টিও খুব করে চাচ্ছে, কিন্তু দেখা করলে পরে কি আপা রাগ হবে? রাগ হবে কেন বলো তো মিন্টু মামা? তোমাদের এত দুর্বলতা কিসের জন্য? এভাবে প্রত্যেকটা দিন শারীরিক মানসিক নির্যাতন করার থেকে আমাকে একবারে মেরে ফেলো না কেন তুমি? তুমি হঠাৎ এত ভালো মানুষের মতো আমার সাথে কথা বলছো। নিজের ভেতরে খুব অশান্তি লাগছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুমি কেন একা অপরাধী হবে?